সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় নানা ঘটনার ডাকসু নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, অধ্যাপক মাহফুজা খানম, সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক ভিপি ডাকসু, এবং দৈনিক সমকালের উপসম্পাদক অজয় দাশগুপ্ত। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। ডাকসু নির্বাচনে ঘোষিত ফলাফলের অধিকাংশে জয়ী ছাত্রলীগ। কারুচুপির অভিযোগে ভোট শেষের মাত্র 1 ঘন্টা আগে প্রায় সবারই ভোট বর্জন। সাজানো নাটক, বলছে ছাত্রলীগ। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স, 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি। সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব। আবারও দাম বাড়ানো অযৌক্তিক, বলছেন বিশেষজ্ঞরা। নৌকাডুবিতে 6 জন মৃত্যুর পর এবার রাজধানীর সদরঘাট থেকে সরানো হচ্ছে 3টি খেয়াঘাট। পারাপার হওয়া যাবে নির্দিষ্ট একটি ঘাটে। এবং হালদা নদী ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার। গতি প্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা জানি যে আজকে সারা দেশেই আসলে প্রধান ঘটনা কি ছিল, ডাকসু নির্বাচন। 28 বছর পর নজর ছিল, সবার নজর এবং মনোযোগ ছিল সেই দিকে। 28 বছর পর নানা কারণে এই নির্বাচনের দিকে সবার নজর ছিল, এবং সেই কারণে প্রতিটি ঘটনা, ছোট বড় প্রতিটি ঘটনার দিকে আসলে সবারই যে দৃষ্টিও ছিল। সেই কারণে আমি আসলে আজ সারাদিন কি হয়েছে তার বিস্তারিত যাব না, সেটি আপনারা নিশ্চয়ই তিনজনই জানেন এবং সেটির উপরে নজর রেখেছেন। তো সেই কারণে আমি প্রথমেই একদমই আলোচনায় ঢুকে দিতে চাই এবং তিনজনের কাছে আমি অভিন্ন প্রশ্নই রাখতে চাই। আপনারা কি মনে করেন, সকাল থেকে এই নির্বাচন নিয়ে বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী ছিলেন, ছাত্র সংগঠন ছিল, তারা পক্ষে বিপক্ষে নানা অভিযোগ করেছেন, পাল্টা অভিযোগ করেছেন। আপনাদের কাছে কি মনে হয় যে এই নির্বাচনটি কেমন হলো, ডাকসুর এই নির্বাচন? আমি প্রথমেই শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। যে আপনি শুরুর সময় বললেন যে 28 বছর পর, আসলে 18 বছর পর একটা বড় ধরনের প্রত্যাশা ছাত্র অঙ্গনে যেমন ছিল, বুদ্ধিজীবী মহলে ছিল, শিক্ষাঙ্গনে ছিল, সারা দেশে ছিল। কারণ 18-র 30 তারিখের নাম করে 29 তারিখে দেশে যে ভোটটা হয়েছে গভীর রাত্রে, সেই ভোটটা প্রত্যাশা করেনি যে ডাকসুতে এসে হবে, এটা কেউই করে নাই। কিন্তু সকাল থেকেই টেলিভিশনের পর্দার সামনে যারা ছিলেন, অনলাইনে যারা ছিলেন, তারা দেখেছেন যে বস্তা বস্তা ভোট বিভিন্ন হলগুলোতে আছে। বিশেষত মৈত্রী হলে ছাত্রীরা এটা ওপেন করেছে, এটা রোকেয়া হলে এটা ওপেন করেছে, আর অন্য সমস্ত হলগুলোতে অস্বচ্ছ বাক্স ভরে গেছে গভীর রাত্রে। যেটা আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ বাদে সকল ছাত্র সংগঠন দাবি করেছিল 8 দফায় স্পষ্ট করে যে স্বচ্ছ ব্যালটে নির্বাচন করা হোক। আরেকটা লক্ষণীয় বিষয় এই নির্বাচনে, যে এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি শিক্ষকদের মধ্যে দুটি বিষয় আছে, প্যানেল আছে, যেটি একটি নীল, যেটি সরকার সমর্থক ধরা হয়, আরেকটি হচ্ছে সাদা, সেটি সরকার বিরোধী ধরা হয়। এই নির্বাচনের সঙ্গে ভিসি সহ সকলেই যারা সম্পৃক্ত ছিলেন, প্রক্টর সকলেই নীল দল সমর্থক, একজন সাদা দলের সমর্থক। এটা কখনো 98 বছর প্রতিষ্ঠার পরে বিশ্ববিদ্যালয়ে কখনো দেখা যায়নি। এই নির্বাচন হয়েছে একপক্ষীয়। যেমন দেশের শাসক গোষ্ঠী আছে, কর্তৃত্ববাদী একদলীয় সরকার, ঠিক তেমনি এটা ওখানে হয়েছে। একজন আমাকে টেলিফোন করছিল নির্বাচনের ঘন্টা 2 পরে, বলছে দাদা যা দেখছে এখানে তো একটা স্লোগান উঠেছে। বললাম কি স্লোগান? বলছে ভিসি ইসি ভাই ভাই।
আমার তারপরের লাইনটা বলার দরকার নাই। ভিসি ইসি ভাই ভাই। তা আমার কাছে মনে হয়েছে ইসির সঙ্গে ভিসির তুলনা করা একটা লজ্জাজনক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কারণ ইসি সাহেব জাতীয় নির্বাচনের কথা তিনি জ্ঞাতে বা অজ্ঞাতে স্বীকার করে নিয়েছেন, ইভিএম যদি চালু করতে পারি তাহলে মধ্যরাত্রে আর ভোট হবে না। তো আমাদের এই দেশে পাকিস্তান আমলে আমরা একটা স্লোগান দিতাম, ছাত্ররা দিত, আয়ুব মোয়েন ভাই ভাই এক দড়িতে ফাঁসি চাই। তাদের যে অপকর্ম, তাদের যে গণবিরোধী ভূমিকা, তাদের যে বাঙালিদের উপরে অত্যাচার, সেটার কিছু নমুনা এবার কেন জানে আমার কাছে মনে হয়েছে আবার ফিরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র রাজনীতি করেছি। মাহফুজা আফা ভিপি ছিলেন, আমি ভিপি ইলেকশন করেছি। কিন্তু ব্যালট ভর্তি বস্তা আসে সিল মারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার কাছে খুব পীড়াদায়ক মনে হয়েছে। এবং ওই একটি ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 98 বছরের ইতিহাস বড় ধাক্কা খেয়েছে, মিলান হয়ে গেছে। আগে যাই ঘটুক না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় যত গৌরব উজ্জ্বল, যেটা মুক্তিযোদ্ধার উদ্গাথা ঢাকা বিশ্ববিদ্যালয়, 52 ভাষা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়, 62 ছাত্র আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 90 গণ অভ্যুত্থান, গণতন্ত্রের পূজারী জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে এই ধরনের নির্বাচন হবে এটা অপ্রত্যাশিত। আমি আপনার কাছে একটু মানে আরেকটু ব্যাখ্যার জন্য আর কি জানতে চাচ্ছি যে আমরা যতদূর আপনার গণমাধ্যমের মাধ্যমে আর কি জানি আর কি, সব গণমাধ্যমে মোটামুটি চেষ্টা করছে সবগুলো হলের উপর নজর রাখতে। আমরা কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলের কথা জানি। আপনি কি মানে সবগুলো হলেই এই ধরনের ঘটনা ঘটেছে? হলে ঘটছে, কারণ সেখানকার ছাত্র সংগঠনগুলো, বিশেষত ছাত্রলীগ বাদে সবগুলো ছাত্র সংগঠনে বলেছে অন্য কোনো ছাত্র সংগঠন সেখানে যেতে পারেনি। তারা এই আশঙ্কাই করেছিল যে ওই হলগুলোতে থাকলে তারা নিয়ন্ত্রিত অবস্থায় তাদের ভোট দিতে হবে। সেই জন্যই তারা একাডেমিক কাউন্সিলে এটা আনতে বলেছিল। একমাত্র ছাত্রলীগ এবং সরকার সমর্থিত শিক্ষকরা বাদে এই দাবি তারা মানে নাই। সবগুলোই কিন্তু আজকে যারা বর্জন করেছে, নির্বাচন থেকে সরে দাঁড়াইছে, সেখানে একমাত্র সংগঠন ছাত্রলীগ এবং সরকার সমর্থক শিক্ষকরা বাদে এই নির্বাচনকে ভালো কেউ বলে নাই। জি, আমি মাহফুজা খানম আপনার কাছে আসতে চাই, মানে প্রশ্নটা তো অভিন্ন, আমি সেটাই জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নানা ঘটনা ডাকসু নির্বাচন। তো আমি এক এক করে বলতে থাকি এভাবে যে 28 বছর পর এই নির্বাচনটি হচ্ছে। সেই কারণে আসলে একজন সাধারণ নাগরিক হিসাবে অবশ্যই, এবং আমি মনে করি প্রত্যেকটি এই 43,000 ভোটার এবং সারা দেশের মানুষ নানা আকাঙ্ক্ষা থেকে এই নির্বাচনের দিকে তাকিয়েছিল, এটা সত্যি কথা। এবং আমি আনন্দিত এটা বলবো যে এই নির্বাচন ঘোষণার পর, তাফসিল ঘোষণার পর যেটা দেখেছি আমি, সেটা হলো এই নির্বাচনকে কেন্দ্র করে সকল মত পথের ছাত্র সংগঠনগুলো এতে অংশগ্রহণ করেছে। সেটা ছাত্রলীগ, ছাত্রদল, স্বতন্ত্র, তারপর যারা কোটা বিরোধী আন্দোলন করেছে, বামপন্থী, সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো মধুর ক্যান্টিনে ছাত্রলীগ, ছাত্রদল ওরা কোলাকুলি করেছে, একসাথে চা খেয়েছে, এবং তাদের নির্বাচনী প্রচারণা কম বেশি সব জায়গায় চলছিল এতদিন দেখেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা জুড়ে রাস্তা পর্যন্ত যেভাবে কি বলবো তাদের ছবি সহ, প্রার্থীদের ছবি সহ সমস্ত প্যাম্পলেটগুলো ঝুলছিল, এটা একটা আমি বলবো, এই যে বললেন যে নানা ঘটনার একটি ঘটনা বলে আমি অবশ্যই মনে করতে চাই। এবং এই উন্নতিটা আমি মনে করি যারা দেশের রাজনীতি করেন তাদের জন্য কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আমাদের তরুণ প্রজন্ম আমাদের দিয়েছে। তো এখন যে ঘটনাগুলো ঘটেছেন ভাই বললেন, সেটা আমি এইভাবে দেখতে চাই যে 18টি আমার হল আছে। এই 18টি হলের ভেতরে আমিও মোটামুটি সকাল থেকে টেলিভিশন দেখেছি, এবং অনেক কয়টা হলের ভেতরে আমি দেখেছি। চলে আমাকে একবার দেখলাম আমি, খুবই সুন্দর নির্বাচন হচ্ছে এবং ঢুকছে, চমৎকার। এবং আরো অনেকগুলো হলেরই আমি দেখলাম চমৎকার নির্বাচন হয়েছে। তবে এখানে একটি অবশ্যই বলতে হবে আমাকে, যে যে ঘটনা আমরা শুনছি
কুয়েত মৈত্রী হলে। এখানেও আমার নানা ঘটনার একটি ঘটনা অবশ্যই বলবো। যে মুহূর্তে এটা আইডেন্টিফাইড হলো সেই মুহূর্তে প্রো ভাইস চ্যান্সেলর সামাদ সাহেব গেলেন এবং তাৎক্ষণিকভাবে আমাদের প্রভোস্টকে বরখাস্ত করলেন বা সরিয়ে ফেললেন, এবং সেখানে আমার আরেকজন এবং নির্বাচনকে স্থগিত ঘোষণা করলেন, এবং এরপর আরেকজনকে দায়িত্ব দেওয়া হলো এবং স্থগিতাদেশ সময়টি পার করে কিন্তু আবার নির্বাচন হলো। এটা আমি লক্ষ্য করলাম। এবং একইভাবে আমি বলবো যে আমাদের রোকেয়া হলেও যে অবস্থাটা ছিল, যে ঘটনাটা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, আমি অবশ্যই বলবো এটা কাঙ্ক্ষিত কারোর জন্য নয়, না ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য, না আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য, না আমার সরকারের জন্য, কারোর জন্য কাঙ্ক্ষিত নয়। এবং সর্বোপরি বলবো এদেশের মানুষের আমাদের কাঙ্ক্ষিত এটা ছিল না। কিন্তু সেখানেও আমরা লক্ষ্য করলাম যে নির্বাচন কয়েক ঘন্টার জন্য বিরতি ঘোষণা করলো এবং পরবর্তীতে নির্বাচনটা আবার হলো এবং সময়টা বাড়িয়ে দেওয়া হলো। ছিল 8টার থেকে 2টো, সেটা হয়ে গেল 5টা পর্যন্ত। অর্থাৎ নির্বাচনের জন্য যে শিক্ষার্থীরা এসেছিল কেউ বলতে পারবে না যে আমি ভোট দিতে পারিনি। এটা কিন্তু একটা বড় বিষয় বলে আমার কাছে মনে হয়েছে। আর আমি বলবো যে ভোট দিতে পারিনি বলে কিন্তু দুটো বিষয় আছে। ধীরগতি ছিল, ধীরগতি দেওয়ার ফলেও কিন্তু ভোট দিতে পারিনি আমি দাঁড়িয়ে থেকেও, সেটা কিন্তু কেউ বলেনি। অনেক ছাত্র, এটাও আমি বলবো আমাদের তরুণ প্রজন্ম এত সুশৃঙ্খল ভাবে ভোট দিয়েছে, এটাও আমি বলবো একটা ঘটনা বটে আমাদের জন্য। আমরা যেখানে সমস্ত জাতি দেখি যে বিশৃঙ্খলার চূড়ান্ত অবস্থা এখানে সেখানে, ছাত্র সমাজে, বড়দের মধ্যে, রাজনীতি দলের ভেতরে, সেইখানে আমাদের তরুণ প্রজন্ম এটাও শিখালো যে ভোট দেওয়ার জন্য সে অনেক জায়গায় শুনলাম যে ভোট 6টা থেকে দাঁড়িয়ে আছে, এবং তারা, আমি যখন শুনছিলাম তখন বোধহয় 11টা, তখনও তারা দাঁড়ানো, তারা চাচ্ছে ভোটটা দেওয়ার। এই যে তাদের ভেতরের এই আকাঙ্ক্ষা, এটাকে আমি অত্যন্ত, আমি বলবো একটা উল্লেখযোগ্য ঘটনা এই ডাকসু নির্বাচনের জন্য। আরেকটা জিনিস আমাকে একজন মহিলা হিসাবে আমি অবশ্যই বলবো যে মেয়েদের হলে যে দুটো ঘটনার কথা বলছি, মেয়েরা বার করেছে অনুসন্ধান করে এবং তারা প্রতিবাদী হয়ে এটা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে দিয়ে বাধ্য করিয়েছে যে এটার পরবর্তী যে আমি বললাম যে কথাগুলো, যে আমাদের প্রভোস্টকে বরখাস্ত করা হয়েছে, নতুন একজনকে দেওয়া হয়েছে, স্থগিত হয়েছিল কতগুলো সময়, তারপরে ভোট গ্রহণ হয়েছে। এবং আমি মনে করি মেয়েদেরও জন্যে আমি অত্যন্ত গর্বিত মনে করি আমি যে মেয়েরা এই কাজটি করেছে। তো এখানে এই সবকিছু মিলে সার্বিকভাবে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যে কথাটি বললাম যে 18টা হল, সেই হলের ভেতরে 2টো হলে এই ঘটনা আমরা লক্ষ্য করেছি। তবে সর্বাঙ্গীনভাবে একটু আগে বোধহয় আমি শুনতে পেলাম যে স্বতন্ত্রভাবে শামসুন নাহার হলে সবাই স্বতন্ত্র প্যানেল থেকে জিতেছে। এটা তো আমি বলবো একটা বিশেষভাবে ঘটনা আমি বলবো। আবার একটু আগে শুনলাম ফজিলাতুন্নেসা হলে এবং অমর 21 হলেও ভিপি হয়েছে স্বতন্ত্র প্রার্থী। তো এটাও তো আমি বলবো অবশ্যই একটা নানা ঘটনা ডাকসু নির্বাচনের একটি বড় দিক বলে আমি মনে করব। জি, আমি অজয় আপনার কাছে আসতে চাই। জি, আজকে তো আমি আরেকটা কথা বলি, শেষ করে দিই যে শুধু বরখাস্ত করে নাই, তদন্ত কমিটি করেছেন, ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন যেটা সুষ্ঠু বিচার হবে, বিচারে যিনি দোষী সাব্যস্ত হবেন তার জন্য প্রাপ্য শাস্তি অপেক্ষা করছে তার জন্য। এটাও কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য বলবো এটা একটা উল্লেখযোগ্য ঘটনা বই কি। ছাত্রীরা তো আমরা দেখেছি যে মানে ওই জায়গায় আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে অজয় আপনি নিশ্চয়ই বলবেন, একটা হচ্ছে যে মানে ম্যাডাম যেটি বলছিলেন যে মানে যতগুলো ঘটনা ঘটেছে সেটা আমরা ছাত্রী হলেই দেখেছি, এবং ছাত্রীরা মানে একদম খালি বাক্স দেখে নিশ্চিত যখন হয়েছেন তখনই ভোট শুরু করার তার অনুমতি বলা যায় যে এক ধরনের পারমিশনই তারা দিয়েছেন। এবং অন্যান্য হলেও আমি জানি না যে মানে ছেলেদের হলে এরকমটি কেন হয়েছে কি বা হয় না। এই কারণ হচ্ছে যখন আমরা প্রেস ব্রিফিংয়েও যখন দেখি তখন কিন্তু তারা মোটা দাগে যেই অভিযোগগুলো করেছেন সেটি হচ্ছে যে লম্বা লাইনের কথা তারা বলেছেন, আর বলেছেন যে ছাত্রলীগ ছাড়া অন্যান্য যে যারা প্রার্থী আছেন তারা আসলে এই হলগুলোতে আসলে যেতে পারেননি, বাধা দেওয়া হয়েছে, সেই অভিযোগটা করেছেন। এগুলো মিলিয়ে যদি আপনার প্রতিক্রিয়া দেন। মাহফুজা আপা যখন ডাকসুর সহসভাপতি বা সভানেত্রী যেভাবে বলেন আর কি নির্বাচিত হয়েছিলেন 1967 সালে, তখন তার বয়স ছিল মাত্র 21 বছর এবং পদার্থবিদ্যা বিভাগে
আমিও রসায়ন বিভাগে পড়েছি। ওই সময় 60-এর দশকে এইসব বিভাগে ভর্তি হতে হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটাতেই প্রথম বিভাগ পেতে হতো আর কি, একেবারে ন্যূনতম যোগ্যতা আর কি। এবং দেখেন এরকম একটি পদার্থবিদ্যা মানে রসকসহীন বিষয়, ক্লাস ফাঁকি দেওয়ার উপায় নাই, ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল ফাঁকি দেওয়ার উপায় নাই, এবং সেখান থেকে কিন্তু নির্বাচিত হয়েছেন। আমি আশা করেছিলাম এইবারে যে ছাত্র সংগঠনগুলো তারা তো বলছিল সবাই যে ছাত্র প্রতিনিধি তাদের নেতৃত্বের গুণাবলী বিকাশ, তারা যে নেতৃত্ব দিতে পারে সেই যোগ্যতা দক্ষতার প্রকাশ ঘটানোর মতো পরিবেশ তাই। তাহলে কেন যারা স্বাভাবিকভাবে 22-23 বছরে পাশ করে যায় তাদের বয়সসীমা পর্যন্ত নির্বাচিত ছাত্র সংসদগুলো সীমাবদ্ধ থাকবে না? মাহফুজা আপা যদি সেই পাকিস্তানের আইব মোনায়েমের নিষ্ঠুর স্বৈরশাসন, দুদুভাই সঠিকভাবেই বলেছেন যে আইব মোনায়েমে এক দড়িতে ফাঁসি চেয়েছি আমরা, তাদেরকে যদি আমরা পরাস্ত করতে পারি এই ছাত্র সংগঠন। সোহেল ভাইও কিন্তু 22 বছরে ইকবাল হলের ভিপি ছিলেন তখনকার, তারপরে ডাকসুর ভিপি হয়েছিলেন এবং 25 বছর বয়স হওয়ার আগে ছাত্র আন্দোলন ছেড়ে গেছেন আর কি। কাজী আসম রবও কিন্তু 25 বছর বয়সে ভিপি হয়েছিলেন, মোজাহিদুল ইসলাম 22 বছর বয়সে ভিপি হয়েছিলেন। আমাদের কিন্তু ছাত্র আন্দোলনে ছাত্র প্রতিনিধিত্ব, ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রকাশ ঘটানো, সেই জায়গাটায় যেতে হবে। আমি আশা করব যে এইবারের নির্বাচন অনেক দিন পরে হয়েছে, কিন্তু সব ছাত্র সংগঠন যেন দ্রুতই, এবং এই নির্বাচনটা আমি চাইব যে ডাকসু বা দ্রুতই অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় হবে, এবং অবশ্যই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নির্বাচন হতে হবে। কারণ এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বেশি। তাদেরও কিন্তু এই ডাকসু থেকে আমি এটাই বলবো যে একটা বড় বাধা, একটা জট অপসারিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনে ধরেন গত 10 বছর ধরে আমরা কি শুনছি যে ছাত্রলীগ, ছাত্র দল এবং অন্য কোনো সংগঠনকে ক্যাম্পাসে যেতে দেয় না, বটতলায় মিছিল করতে দেয় না, মধুর ক্যান্টিনে বসতে দেয় না, এমনকি চায়ের আড্ডা আসরেও কাটাতে দেয় না। এই গত 2 সপ্তাহ ধরে যে নির্বাচনী প্রচার চলেছে, আমরা কিন্তু এই ধরনের কার্যত তেমন কোনো অভিযোগ শুনিনি, এবং তাদের মধ্যে একটা নিয়মিত যাতায়াত ইত্যাদি। ছাত্রলীগ থেকে অভিযোগ করেছে যে অছাত্ররা এসে ভিড় করছে, তাদেরকে আমরা ক্যাম্পাসে বছর 10 পরে আসলে ছাত্র দলকে ক্যাম্পাসে দেখা গেছে, এবং ছাত্রলীগ থেকে অভিযোগ ছিল যে অছাত্ররা বেশি আসছে। সেটা নিশ্চয়ই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা নির্বাচন করেছে আস্তে আস্তে নিশ্চয়ই নিয়মিত ছাত্রছাত্রীদের মধ্যে নির্বাচন হবে, সেই প্রত্যাশা আমার থাকবে। যে ঘটনাগুলো আজকে ঘটেছে, আমি মাহফুজা আপার সাথে একমত যে ছাত্রীরা, দেখেন আমাদের অতীতেও আমরা দেখেছি এরকম প্রতিবাদী বিভিন্ন সময়। আমাদের সেই 1969 সালে যখন 20 জানুয়ারি আসাদুজ্জামান তাকে হত্যা করা হলো এই মিছিলে, তারপরে যে প্রতিবাদ মিছিল আমরা বের করেছিলাম তার সামনে ছিল ছাত্রীরা, এবং সবার সামনে কালো পতাকা হাতে, বেয়োনেটের মুখে, রাইফেলের মুখে কিন্তু দীপা দত্ত সেই কালো পতাকা নিয়ে পুলিশের বাধা অতিক্রম করে গিয়েছে। কাজে অতীতে এই সাহস দেখিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 52 যখন 21শে ফেব্রুয়ারি মিছিল 144 দ্বারা ভাঙে, তখনও কিন্তু প্রথম দলগুলোতে ছিল ছাত্রীরা। এবারে যে 21শে পদক দিয়েছেন হালিমা খাতুন, তিনি কিন্তু প্রথম যারা ভেঙেছে 4-5 জনে, তার মধ্যে একজন আর কি। তা আমরা এই যে 2টি হলে দেখেছি আমরা, রোকেয়া হল এবং কুয়েত মৈত্রী হল, এই সাহসটা তো এটাই তো শিক্ষার্থীদের। এবং অতীতেও আমরা দেখেছি এই সাহস। বাংলাদেশে বা পাকিস্তান আমলে সরকার সমর্থক ছাত্র সংগঠন নির্বাচনে ডাকসুতে বা মেইন স্ট্রিম জায়গাগুলোতে কখনো কিন্তু জয়ী হয় না। ছাত্রলীগ সর্বশেষ এককভাবে জয়ী হয়েছিল 70 সালে, যখন পাকিস্তান আইয়ুব খান পতন হয়েছে, ইয়াহিয়া খান ক্ষমতায়, তখন। এটা একটা ছাত্রদের মধ্যে সরকারে যারা থাকে তাদের বিরোধী একটা মনোভাব থাকে, তার প্রকাশ নানাভাবে ঘটে। এইবারের নির্বাচনেও কিন্তু তার প্রকাশ আমরা দেখেছি কয়েকটি হলে। আমরা জানি না হয়তো এখনো যে ডাকসু নির্বাচন কি হবে, কিন্তু ছাত্রলীগ বেশিরভাগ হলে জিতেছে। আবার একেবারেই বলবো আমরা অসংগঠিত, এই যে স্বতন্ত্র, তাদের তো এরকম কোনো সংগঠন নেই, তাদের ওই অর্থে কোনো কমিটি নেই, কিন্তু তারা যাদেরকে মনোনয়ন দিয়েছে তারা কয়েকটি হলে জয়ী হয়েছে। নিশ্চয়ই এই ধরনের আরো স্বতঃস্ফূর্ত মানে
প্রতিবাদ যদি বলি, সরকারের বিরুদ্ধে বলি, ছাত্রলীগের বিরুদ্ধে বলি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে বলি, অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলি, এই মনোভাবটা আমাদের দেশের ছাত্র আন্দোলনে, ছাত্র সংগঠনে, এমনকি সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আছে। তার প্রকাশ এবারে আমরা দেখেছি। নিশ্চয়ই এই নির্বাচনের মধ্য দিয়ে যে পথটা খুলে গেল, আগামীতে নানান জায়গায় এমন একটি ঘটতেই পারে যারা সরকারের পক্ষে নয়, ছাত্রলীগের পক্ষে নয়, তারা অনেক প্রতিষ্ঠানে জয়ী হবে। এক সময় ছাত্রদল জয়ী হয়েছে, অনেক সময় জাসদ ছাত্রলীগ জয়ী হয়েছে, অনেক সময় ছাত্র ইউনিয়ন জয়ী হয়েছে। সেই সব দল মতের কিংবা যারা দলমত কিছুই করে না কিন্তু ছাত্রদের নিজস্ব একটা ভাবনার প্রকাশ ঘটাতে চায়, তারা ছাত্র সংসদগুলোতে জয়ী হবে। সেই রকম পরিবেশ আমাদের শিক্ষা সব মিলে মন্ত্রণালয়কে মানে এই নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? নির্বাচনে ত্রুটি অনিয়ম থাকতেই পারে। ক্ষমতায় আছেন সরকার যারা, তাদের মনোনীত ব্যক্তিরাই উপাচার্য, উপ উপাচার্য সহ বিভিন্ন পদে আছে, শিক্ষকদের গুরুত্বপূর্ণ পদে আছে, শিক্ষক সমিতিতেও আছে। হতেই পারে যে সরকার সমর্থক যারা, তাদের প্রতি কিছু না কিছুভাবে পক্ষপাতিত্ব এটা থাকতে পারে। কিন্তু সব মিলিয়ে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন যারা বয়কট করেছে, সেটা তো তাদের গণতান্ত্রিক অধিকার আছেই, কিংবা ধর্মঘট ডেকেছে, ছাত্র ধর্মঘট, সেইটার অধিকারও আছে। কিন্তু মনে হয়েছে যে নির্বাচনে থাকলেই ভালো হতো। কিন্তু নির্বাচনে যাই হোক, ফলটা যাই হোক, ক্যাম্পাসে যেন সহনশীল পরিবেশ থাকে, সেটা নিশ্চিত করতে হবে সবাইকে। এই বর্জন এবং ধর্মঘট সামনে কি ফল আনতে পারে বা সেটার প্রতিক্রিয়া কি হতে পারে সেটা আমি আলোচনা করব পরে। আমি একটু ছাত্রলীগকে এটা সহনশীল জি ভাবে জি নিতে আমরা একটু সেটা আলোচনা করব। আমি দুদু ভাই আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে ছাত্র রাজনীতির কথা বললে আপনার ছাত্রলীগ এবং ছাত্রদল মানে যুগল শব্দ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় ছাত্রলীগের পাশাপাশি মানে স্বতন্ত্র কিংবা অন্য জোট সেই নামগুলো বেশি এসেছে। এখন পর্যন্ত আপনার ছাত্র মানে হল সংসদের যেই ফলাফল আমরা পাচ্ছি, সেখানে আসলে এখনো পর্যন্ত আমরা ছাত্রদলে তেমন কোনো নাম পাইনি। সব মিলিয়ে আপনি মানে ছাত্রদলের যে নেতৃত্ব এবং তাদের যেই সাংগঠনিক অবস্থা এবং এই ডাকসুতে যে তাদের যে ভূমিকা, সেটাকে আপনি কিভাবে দেখেন? মাহফুজ আফা যেরকম অত্যন্ত একটা ভালো সাবজেক্টে পড়েছিল এবং উনি ভিপি হয়েছিলেন, মাহফুজ আফা কি 10 বছর ক্যাম্পাসের বাইরে ছিলেন? এটা আমার মনে পড়ে। সেটা তো প্রশ্ন ওঠে না। অজয়দা আপনি কি 10 বছর বাইরে ছিলেন? 5 বছর ক্যাম্পাস জীবন আমার, তার মধ্যে 1 বছর মুক্তিযুদ্ধ 71-এর। আর এটা সময় টেলিভিশন হয়ে যদি অন্য একটি টেলিভিশন হতো, তাহলে আবার এই ধরনের প্রশ্ন আসতো না যে ছাত্র দল কেন ম্রিয়মান। ওনারা আবার এটা বলতে পারতেন যে ছাত্রলীগ জয়লাভ করেছে, আর যারা স্বতন্ত্র তারা হচ্ছে ছাত্রলীগের বিদ্রোহী অংশ, তাদের স্বতন্ত্র হিসাবে ওখানে জয়লাভ করানো হয়েছে। এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? তাহলে আপনার প্রশ্নটা এরকম। আপনি প্রশ্ন করছেন তো আমি অ্যান্সারটা করি। বিষয়টা এরকম সাজানো গোছানো, এরকম কলঙ্কজনক নির্বাচন গত 98 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় নাই। যে ছাত্র সংগঠনটি সর্বশেষ ডাকসুতে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল, 90-এর গণঅভ্যুত্থানে যে নেতৃত্ব দিয়েছিল, এর সাথে যে পতন ঘটিয়েছিল, সেটা হলো জাতীয়তাবাদী ছাত্রদল। এই ছাত্র দলকে গত 12 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। এটা বারবার অজয়দা বলেছে অছাত্র, প্যানেল তো দিয়েছে ছাত্র যারা তাদের দিয়ে, এটা কিন্তু অজয়দা বলেনি। তারপরে ছাত্র দল অছাত্র, এই জন্যই ঢুকতে দেয়নি। এটা যেহাতে একটা গুন্ডামি ভাষা। তো অজয়দার মতো একটা সভ্য মানে সুন্দরের পূজারী, সেও রাজনৈতিক কারণে এই লিটল ওয়াইনের পক্ষে কথা বলতে হচ্ছে, কারণ রাজনীতি। ছাত্রদল সর্বশেষ, ছাত্র ইউনিয়ন যদি মহিমবেত হয়ে থাকে আন্দোলনের ডাকসুতে যাওয়ার কারণে, ছাত্রলীগ যদি মহিমবেত হয়ে থাকে আন্দোলনের জন্য ডাকসুতে যাওয়ার জন্য, ছাত্রদল কেন হবে না? ছাত্রদলও তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। 69-এর গণঅভ্যুত্থান ছাত্র সঙ্গম পরিষদ, সেখানে ছিল আমাদের তোফায়েল ভাই, এখানে তো আমাদের আমান ছিল ছাত্র দলের। সেই জায়গায় আমি অ্যাড করব, সেখানে তাকে চিহ্নিত করা হচ্ছে সে অছাত্র। ছাত্রলীগ ওটা কি বিচারক, কে ক্যাম্পাসে থাকবে আর কে থাকবে না, এই বিচারকের দায়িত্ব যারা নিয়েছে তাদেরকে আমার আবার সমর্থন করছে, এরা খুব ভালো।
না, যেই 47 বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে কখনো সরকারি সমর্থিত ছাত্র সংগঠন ডাকসুতে আসে নাই, এবার সেটা করতে যাচ্ছে। আসলে জাতীয় কলঙ্ক হিসাবে জাতীয় নির্বাচন যেটা হয়েছে 30 তারিখের কথা বলে 29 তারিখে রাত্রে, যেটা আমাদের সিইসি সাহেব নিজেও স্বীকার করে নিয়েছেন যে ইভিএম যদি আনা যায় তাহলে রাত্রি ব্যালট বাক্স ভর্তি হবে না। সেই নির্বাচনে যে প্রধানমন্ত্রী আছে তার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারাও গভীর রাত্রে সিল টিল মেরে টেরে এই ইলেকশন করেছে। ডাকসুটাও আমরা শেষ করে ফেললাম, কারণ এখানে যে কালো ছায়াটা আমরা দিলাম এটা এখন বাক্সতে যাবে, ইকসুতে যাবে, রাকসুতে যাবে, আর সেখানে ইলেকশন হবে। আমরা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনটা ধ্বংস করে ফেলেছি। এখন ছাত্র সংগঠনের ভিতরে আসলাম, পেশাজীবীদের মধ্যে ধ্বংস করে ফেলেছে। সেহেতু বাংলাদেশে এখন আপনি বলতে পারেন উত্তর কোরিয়ার মতো, একটা করে ব্যালট দেবে, লাইন করে সব দাঁড়িয়ে থাকবে, গিয়ে বাক্সের মধ্যে ফেলে দিয়ে আসবে। আর মেয়েরা রং বেরঙের মানে কাপড় চুপড় পরে, আমরা কাগজে দেখলাম আজকে উত্তর কোরিয়ায় নাচানাচি নৃত্য করছে, কি সুন্দর ইলেকশন। আমাদের দেশে ওই একপক্ষীয় নির্বাচন, যেটা অনেকটা আপনি বাকশালের সময় দেখেছিলেন, তাতে গঠনতন্ত্র ছিল বাকশাল বলিয়া দলটি একমাত্র নমিনেশন দিবে 2-3 জনকে, জনগণকে তার মধ্যে একজনকে বাছিয়া লইতে হইবে। আমরা সেই জায়গায় ফিরে গেছি। যে একজন দর্শক অপেক্ষা করছেন, তারপরে আবারও আমি আসব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম নুরুল হুদ, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছিলাম। জি বলুন। আমি আপনাদের সবার কাছে প্রশ্ন, যে আজকে যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনটা কতটুকু সুস্থ হলো বা কতটুকু ভালো হলো বা প্রশ্নবিদ্ধ হলো কিনা, এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে অজয় দা বলছিলেন যে নির্বাচনে এতদিন পর নির্বাচন হলো, দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসতে পারে না, বসতে পারে না, চা খাইতে পারে না, কোলাকুলি করতে পারে না। নির্বাচন উপলক্ষে আজকে তারা একটা সবার সাথে একটা সম্পর্ক হলো, কোলাকুলি হলো, একসাথে বই চা খাইলো, কোলাকুলি হলো। এটা তো নির্বাচন আজকে শেষ হয়ে গেল, আগামী দিন থেকে কি আবার এই পরিবেশটা থাকবে কি থাকবে না? জি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে ওনার প্রশ্ন দুটো, একটা হচ্ছে যে এই প্রশ্নটা মানে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বলা যায় কিনা, আরেকটা বলছেন যে আমরা যেটা বলছি মানে নানা ঘটনা নির্বাচন, এবং সেই নানা ঘটনার ভিতরে একটা ছিল যে মধুর ক্যান্টিনে গিয়ে গলাগুলি করা, একসাথে চা খাওয়া, এবং সেটা কি আসলে আগামীকাল থেকে আবার ধর্মঘট শুরু হচ্ছে, সেই পরিস্থিতিকে থাকবে কিনা সেটা উনি প্রশ্ন করছেন আর কি। আমি বলবো? জি আচ্ছা, তবে আমি একটু দুদু ভাইয়ের সাথে একটু কথা বলি। আমি মাফ চেয়ে নিয়ে বলছি, আমরা যখনই কথা ব্যবহার করব মেয়েদের নিয়ে এভাবে কথা বলাটা বোধহয় দুদু ভাইয়ের জন্য ঠিক হয়নি। কারণ মেয়েরা নৃত্য করেছে রঙিন কাপড় পরে, এটা দুদু ভাই উত্তর কোরিয়ায় করছে, আজকে পত্রিকা ভালো করে পড়বে। তো আমাদের কথা না না, আজকে এখানে নির্বাচন হয়েছে, এখানে নৃত্য করে না উত্তর কোরিয়া। আপনি ভালো করে এটা জিনিসটা বলবেন, এত গায়ে লাগাতে দরকার নেই। আজকে সব পত্রিকায় আছে মেয়েরা নৃত্য করছে, এবং নৃত্য করছে উত্তর কোরিয়ার ওই যে কি নাম, যে প্রেসিডেন্ট, তার জন্য। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হলো, এখন কালকে যদি মেয়েরা নৃত্য করে তাহলে পরে আবার সেটা আমি বলবো। আচ্ছা বেশ, এখন এই আচ্ছা যাক, প্রশ্নবিদ্ধ কিনা আমি যদি বলি, আমি আমার কথার প্রসঙ্গেই কিন্তু আমি বলেছি যে 18টা হলে আমার নির্বাচন হয়েছে, এবং 18টা হলে 16টা হলে আমার সাংবাদিকরা ছিল, সাংবাদিকরা রিপোর্ট দিয়েছেন। এতগুলো টেলিভিশন চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে সেগুলো দেখানো হয়েছে। সেখানে দেখা গেল 16টি হলের নির্বাচনের কিন্তু প্রশ্নবিদ্ধ কথা ওঠেনি। এবং আমার কথাটা আবার রিপিটেশন হচ্ছে যে আমরা বলেছি যে একটি ছাত্র, যদিও বলেছে দীর্ঘ লাইন হয়েছে, এগোচ্ছে না, 6টার সময় স্টার্ট করে 11টা পর্যন্ত হয়ে যাচ্ছে, তারপরেও লাইন এগোচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানা কথা। কিন্তু তারপরে দেখা গেছে একটি ছাত্র কিন্তু অভিযোগ করে নাই যে আমি আমার ভোটটা দিতে যেতে পারিনি বা আমি দেইনি, দিতে পারিনি। এটা কিন্তু একটা অনেক বড় আমি বলবো না ঘটনা, নানা ঘটনার একটি ঘটনা বটে। আচ্ছা, প্রশ্নবিদ্ধ করলে করতেই পারি, কিন্তু তারপরও আমি যে কথাটা বলবো যে সাজানো কিন্তু ইলেকশন
ওটা আমার মানতে একটু অসুবিধা মনে হচ্ছে। এই কারণে আমি বলবো যে আমি আমার প্রথম এই আলোচনা তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় করছি, আমি বারবার এই কথাটি বলেছি যে আমার 3টা স্টেক হোল্ডার আছে। আমার এক হচ্ছে আমার 43,000 শিক্ষার্থী, আরেকটা হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আরেকটি আমার সরকার। এখানে আমি লক্ষ্য করব যে আমার 43,000 শিক্ষার্থীর একজনও বলেনি যে আমি ভোট দিতে পারিনি। এটা হচ্ছে আমার কাছে প্রশ্ন না বিদ্ধ না করার একটা পজিটিভ কথা আমি যেটা বলতে চাই। আরেকটা বলবো যে আমার প্রশাসন যখন তখন, হ্যাঁ আমি বলবো প্রশ্নবিদ্ধ তখনই হতো যদি সেই প্রভোস্টকে রেখে দিয়ে বলে কন্টিনিউ করো, সেটা কিন্তু করা হয়নি। যে মুহূর্তে আমাদের সামাদ চলে আসলো, ভাইস চ্যান্সেলর সাহেব আসলেন খবর পাওয়া মাত্র, যখনই দেখলেন যে এই ঘটনা হয়েছে তখন তখন তাকে সাসপেন্ড করে আরেকজনকে দিয়ে ইলেকশনটা স্থগিত ঘোষণা করে যে এই হবে না, আবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নির্বাচনটা হয়েছে। এটাও আমি মনে করি প্রশ্নবিদ্ধ হওয়ার, আমি প্রশ্নবিদ্ধ তো নানা কিছুই করতে পারি, কিন্তু আমি পজিটিভলি দেখতে চাই। যেমন যদি আবার বলি একটা গ্লাসের অর্ধেক পানি থাকলে যদি আমি দুটো কথা বলতে পারি, একটা বলতে পারি যে হ্যাঁ অর্ধেক পূর্ণ, আরেকটা আমি বলতে পারি অর্ধ শূন্য বলতে পারি। আমি মনে করি 28 বছর পর এই যে অচলায়তন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে, আমার ছাত্র সংসদ ছিল না, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোর যে ছাত্র সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন মানে ডাকসু, তার যে ভূমিকা ছিল যদি বলি সে 52, 62, 66, 69, 70 এবং 71 এই জায়গাগুলোতে যে অবদান রেখেছিল ডাকসু এবং হল সংসদের ছাত্র ছাত্রীরা বা সাধারণ শিক্ষার্থীরা, এবং এর ভেতর দিয়ে তাদের মনোজগতের, তাদের নেতৃত্ব, তাদের আগামী জীবনের জন্য তারা তৈরি হয়েছিল। সেই জায়গাটা তো 28 বছর বন্ধ ছিল। সেখানে আমরা দেখেছি আমাদের মনিরুজ্জামান স্যার ছিলেন ভাইস চ্যান্সেলর, আমাদের এমাজউদ্দিন স্যার ছিলেন, ফায়াজ সাহেব ছিলেন, আমাদের আজাদ সাহেব ছিলেন, আসম আব্দুর কি বলে মোশাররফ সিদ্দিকী ছিলেন। তারা বিভিন্ন সময় চেষ্টা করেছেন এই নির্বাচনটা করার জন্য। প্রতিবন্ধকতা বিভিন্ন জায়গায় ছিল। আজকের আমি এটাকে পজিটিভলি দেখতে চাই যে 28 বছর পর যদিও আমি বলবো যে আমার এ ডাইরেক্টিভস এসছে নট ফ্রম আমার প্রশাসনই কিন্তু করে নাই, আমাকে হাইকোর্ট থেকে ডাইরেক্টিভ দিয়েছে আমাকে করতে হবে, এবং সেটাকে নির্বাচন করেছেন। এবং এখানে লুফল থাকতেই পারে। 28 বছরে যে বন্ধত্ব অচলায়তনটা ছিল, এই অচলায়তনটা তো আসলে ভাঙা হলো। আমি এরপরে বলবো হ্যাঁ ছাত্রদের কথা আমি অবশ্যই বলবো। আরেকটা প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে যে মানে প্রচারণার সময় যেই আপনার মেলামেশা একসাথে চা খাওয়া একটা পরিবেশ দেখা গেছে, সেটা কি আগামীকাল থেকে থাকবে বলে আপনার মনে হয় কিনা? এরকম যে নির্বাচন বর্জনের পরে বলবো এই যে 43,000 আমার শিক্ষার্থী, তারা বয়সে তরুণ, তাদের মন চাওয়া পাওয়ার জায়গাটা আমি মনে করি, এবং তারা আদর্শের জায়গা থেকে এখনো করে বলে মনে করি। আমাদের সময় তো বটে, আমরা 3 জন যারা বসে আছি, আমরা যে ছাত্র রাজনীতি করেছি সেটা একটা আদর্শের জায়গা থেকে আমরা ছাত্র রাজনীতি করেছিলাম। সেই জায়গাটা তো আসলে দীর্ঘদিন যাবৎ নানা কারণে সেটা নষ্ট হয়ে গেছে। সেটার জন্য প্রধানত আমি বলবো যারা রাজনীতি করেন সেই নেতৃবৃন্দ তাদের ওইটা নতুন করে চিন্তা করার বিষয়। আমরা চলে যাব, বা যারা রাজনীতি করেন তারা একসময় পৃথিবী ছেড়ে চলে যাবেন। মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, কাদের নেতৃত্ব কারা নেবে? আমার তরুণ প্রজন্ম। তাদেরকে যদি আমরা এইভাবে তৈরি না করে যাই এবং তাদের মেধা মনন এবং তাদের চিন্তার জগৎটাকে যদি আমরা পরিচ্ছন্ন না রাখতে পারি, এবং সেখানে কিন্তু আমি শিক্ষকদেরও বিরাট ভূমিকা আছে। আমি আপনার কাছে আবারও আসবো। জি, আমি অজয় দা আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে দুদু ভাইয়ের কাছে আমি যেই প্রশ্নটা করছিলাম সেটার একটা বর্ধিত অংশ করি। সেটা হচ্ছে যে মানে 28 বছর আগের যেই ডাকসুতে যারা মানে নেতৃত্ব দিলেন, ভিপি হলেন, তাদেরকে এই নির্বাচনে তাদেরকে দেখাই যাচ্ছে না। এইটা কতটা আসলে আপনার স্বাভাবিক আপনার মনে হয়? এটা তো মানে এখন তখন তারা ডাকসুতে ছিল বিভিন্ন সময় 28 বছর, বা তাদের নির্বাচন যেটি বলছেন যে তারা 10 বছর যেতে পারেনি, ক্যাম্পাসে যেতে পারেননি। কাজে আমরা এখন সবাই যাব। আমরা যখন নির্বাচন করেছি, আমি নিজে একাধিকবার জগন্নাথ হলে নির্বাচন করেছি, ডাকসুর কর্মকাণ্ডে জড়িত ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেটে ডাকসুর প্রতিনিধিত্ব করেছি। একদম সময়টা কিন্তু বদলে গেছে আর কি। আমি তখন যা সম্ভব ছিল, ধরেন যখন 70-এ নির্বাচন হয়েছে, তখন প্রাক্তন ছাত্র নেতা যারা ছিল 10 বছর 15 বছর আগে পাশ করে গেছে, তারাও কিন্তু
ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন, তখন কিন্তু দুইটা সংগঠন ছিল। তারা এসেছে, কেউ ছাত্র ইউনিয়নের প্যান্ডেলে বসেছে, কেউ ছাত্রলীগের প্যান্ডেলে বসেছে, কিংবা প্রজেকশন মিটিং হতো সেগুলোতে কেউ সমাবেশ করেছে। পরে ৭২-এ যখন নির্বাচন হয়েছে এরকম সমাবেশে এসেছেন। কিন্তু এখন তো পুরো প্রেক্ষাপট, এখন তখন রঙিন পোস্টার লাগালেও কেউ আপত্তি করতো না, আবার হাতে লেখা। এখন কিন্তু এই ছবি, এই রঙিন ব্যাপার, এগুলো কিন্তু কিছুই ছিল না তখন। ধরেন ৭২-এ নির্বাচন হয়েছে ৭-৮ হাজার ভোটার ছিল আর কি, এখন তো ৪০,০০০ বেশি ভোটার হয়ে গেছে। কাজী একেবারেই কিন্তু জাতীয় নির্বাচনে যেমন অনেক আচরণবিধি, তখন কিন্তু কখনোই এরকম আচরণবিধিটি দিয়ে এগুলো কিছুই ছিল না। এগুলো আমাদের রাজনীতিতে কতগুলো অনাকাঙ্ক্ষিত প্রথা নিয়ম চালু হয়েছে, সেগুলো আমরা ছাত্রদের মধ্যেও দেখছি। আমাদের মনে হয়েছে যে, আমার মনে হয় অন্তত, যে এই জায়গাগুলো তো ছাত্ররা কিন্তু ধরেন পাকিস্তান আমলে কি হয়েছে, যে আওয়ামী লীগের মধ্যে একটা সময় যখন চিন্তা ছিল যে পাকিস্তান ভাঙা যাবে কি যাবে না, ওরা যখন অস্ত্র নিয়ে আসবে আমরা মোকাবেলা করতে পারবো কি পারবো না, ছাত্ররা কিন্তু একেবারে দ্বিধাহীন দ্ব্যর্থহীন যে আমরা পাকিস্তানের সঙ্গে নাই। যখন আওয়ামী লীগের সঙ্গে অন্য দলের তখন রাজনৈতিক মতপার্থক্য ছিল, কিন্তু দেখা গেল যে ছাত্রদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের অনুগামী যারা, তারা কিন্তু নিজেরা এক হয়ে যাচ্ছে যে আইয়ুব খানকে নো। কাজী এই যে ছাত্রদের ভেতরে আওয়ামী লীগে বিএনপির সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা অভিজ্ঞতায় জানি যে এই রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে ছাত্ররা কিন্তু নিজের শিক্ষাঙ্গন, নিজের শিক্ষাটাকে প্রসারিত করা বা অনেক জাতীয় ইস্যুতে তারা কিন্তু এক হয়ে যেতে পারে। আমরা চাইব যে এই বিভেদটা, রাজনীতির অঙ্গনে বিভেদ এইভাবে যেভাবে চলছে এটা কাম্য নয়, কিন্তু ছাত্ররা নিজেরা বিভেদকে জয় করতে জানে আর কি। এই যে আশা করব আগামীকাল থেকে, যেটা ওই যে বললেন যে এই সমঝোতা, সৌহার্দ্য, প্রীতিপূর্ণ অবস্থান শুধু তার কোলাকুলি না, এটা তো ক্লাসরুমে বসবে, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবে। শুধুমাত্র এই হাত মেলানোর মধ্যে তো আর এটা সীমাবদ্ধ থাকে না। আমরা চাইব যে সব সংগঠন একত্রে কাজ করুক এবং মুক্তির পক্ষে থাকুক, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকুক, গণহত্যাকারীদের পক্ষে না থাকুক, এরকম একটা সৌহার্দ্য চাই। আমরা তো নিজামীকে, ঢাকা বিশ্ববিদ্যালয় মতিউর নিজামী, যার গণহত্যার দায় ৭১-এ বিচার হয়েছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে আমি সৌহার্দ্য দেখাতে চাই, সেরকম পরিবেশ কিন্তু আমরা চাই। আমাদের এই বিশেষ করে এই যে স্বাধীনতার ৫০ বছর কিন্তু ৭১ ছিল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর তখন কিন্তু গণহত্যা চাপিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর সামনে আমরা চাই একেবারে নতুনভাবে এই ১০০ বছরটি নতুন চিন্তা চেতনায় ছাত্ররা পালন করুক। জি, দুধু ভাই আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে মানে দর্শক যে প্রশ্নটি করছিলেন যে এই নির্বাচন কি কোনো ইতিবাচক ফল নিয়ে আসবে কিনা। সবচেয়ে খারাপ নির্বাচনও একটা ইতিবাচক দিক আছে। সবচেয়ে খারাপ নির্বাচন আজকে যেটা ঘটে গেল, সেটা যারা গণতন্ত্র প্রিয়, যতই আওয়ামী লীগ বা ছাত্রলীগের সমর্থক হোক না, তাদের মনের মধ্যে এক ধরনের জিজ্ঞাসা তৈরি হবে। প্রকাশ্যে সমর্থন দিতে পারে, কিন্তু একটা ঘৃণা নিজের মধ্য থেকে তৈরি হবে। যেরকম মুসলিম লীগ, জিন্নাহ সাহেবের সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব, মৌলানা ভাসানী, এরা মুসলিম লীগে ছিলেন, কিন্তু তারা এক সময় দেখেছে যে মুসলিম লীগ দিয়ে হবে না, আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী লীগ, তারপরে ন্যাফ, অর্থাৎ মানে ওই দল যা খুশি করবে এমন। এই যেমন মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের প্রথম ছাত্র সংসদে ডাকসুর ভিপি ছাত্র ইউনিয়নের, এখন সিপিবি সভাপতি, তিনি এই নির্বাচন সম্বন্ধে কমেন্ট করেছেন, এত বড় অপরাধ পাকিস্তানও তিনি লক্ষ্য করেন নাই, মুজাহিদুল ইসলাম সেলিম। তো বাস্তবতা হচ্ছে অভিযোগ করেনি, যেটা আমরা এখন শুনছি, একা আর ১০ জন, অর্থাৎ ছাত্রলীগ বাদে সবাই প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান কি অভিযোগ না? ঘৃণা প্রকাশ না? আমি যত চিৎকার করে বলার চেষ্টা করি, কেউ তো করেনি, সবাই করেছে। একমাত্র ছাত্রলীগ, একমাত্র বিসি, একমাত্র সরকারি দল, এরা বাদে অন্যরা ড্রেনের আবর্জনার মধ্যে নামতে চায়নি। এটা আমার কাছে মনে হয়েছে। এই আবর্জনা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ বিপক্ষে। ছাত্র আন্দোলন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, সে আন্দোলনটা কিছু গণতন্ত্রের, স্বাধীনতার, মুক্ত বুদ্ধির, সার্বজনীন ভোটাধিকার। শেখ মুজিব মানে কি? সার্বজনীন ভোটাধিকার। আর আজকে যেটা কি হলো, সুন্দর করে আমি তৈরি করলাম, লাইন তৈরি করলাম, সেটা যেন কেউ ভেদ করতে না পারে।
আমি বললাম ভাই এখানে কিছু হয়নি, এই তো দেখছেন না টেলিভিশন, দেখছেন না সাংবাদিক, প্রতিটি টেলিভিশনে আজকে প্রকাশ পেয়েছে। আমি যদি ওই সময় ওটা না দেখে আমি আড়ালে চুপ করে বসে, সেটা আমার দুর্বলতা। এমন কোনো মিডিয়া অনলাইন নাই যে জায়গায় এই ক্লেদাত্মক জিনিসগুলো আসে নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি ইলেকশন করেছি, ডাকসুতে ভিপিতে পদে প্রার্থী হয়েছে। আমি আমার মেয়ে এখন বাইরে আছে, আমাকে জিজ্ঞাসা করছে তোমার বিশ্ববিদ্যালয়ে কি হলো, লজ্জায় বলতে পারি নাই, কি হচ্ছে লজ্জায় বলতে পারি নাই। এটা ইলেকশনে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বললাম না যে আপনি কি 10 বছর বাইরে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন তো ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে 10 বছর বাইরে থাকতে হয়। এখন গণতান্ত্রিক একটি সরকার, মহাগণতান্ত্রিক, মহামতি, 10 বছর কেন বাইরে থাকবে? কি অপরাধ? বয়স্ক অপরাধ কেন? বয়স্ক মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার প্যানেলকে 90 যখন ইলেকশন হয়েছে সেটাকে আমি পরিচয় করিয়ে দিলাম, তার আগে আমি প্রার্থী ছিলাম, আমি এবার যেতে পারবো না। এই গঠনতন্ত্র লিখে দেওয়া হয়েছে যে কেউ সাবেক যারা ভোটার না তারা ঢুকতে পারবে না। এটা কি? সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে কোনো ইলেকশন যদি 5% করে 1%ও ভালো হয়, 99% খারাপ হয়, সেটা মানুষ দেখে। ওই অর্থে ভালো যে শাসক গোষ্ঠীর পান্ডারা, শাসক গোষ্ঠীর তেল দিয়ে মালিশ করা, তাদের চরিত্রটা এটা প্রকাশ পেয়ে যায়। সেই জন্যে এই ইলেকশন কিচ্ছু দেয়নি এটা আমি বলবো না, তবে বাংলাদেশ ডাকসু, ছাত্র আন্দোলন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। এটা আমার মানে সেখানে আমি একটু যদি ছোট করে আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি মানে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বা প্রতিরোধ সেটা তো ছাত্ররাই করেছে, এবং যেই প্রশ্নটা আমি প্রথমে করেছিলাম তখন আপনি বলেছিলেন যে এটা আসলে সময় টিভি বলেই করা হয়, কিন্তু সেই জায়গা থেকে যদি আমি বলি যে মানে যেই সংগঠন আগের ডাকসুতে তারা নেতৃত্ব দিল এবং তারা এখন দিতে পারছে না, সেটা কি শুধুমাত্রই আরেকটা সংগঠনই তার জন্য দায়ী, নাকি এই সংগঠনেরও মানে কিছু ভাবার আছে? না, দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে, দেশে এখন ফ্যাসিবাদ, যেটা আমি আগেও একপক্ষীয় গণতন্ত্রের বিপক্ষে অবস্থা। 52 সালের আন্দোলন কিন্তু তার মানে এই নয় যে সেখানেই স্বাধীনতা নির্ধারিত হয়ে গেছে। বীজটা আমরা বপন করেছে, শেষটা করেছে 71 সালে এসে। সেই জন্যে এখন যে ঘটনাটা ঘটছে কালকে সব শেষ হয়ে যাবে এটা ভাবা ঠিক হবে না। আমরা গণতন্ত্রের প্রথম সিঁড়িতে পা রেখেছে, সেই জন্য আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা মিনিট খানেক সময় পাবো। আপা যদি একটু মানে শেষ। আমি আমার তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে, আমার পুত্র কন্যাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের মনোজগৎ অনেক আকাশের মতো বড়, পৃথিবীটা তোমাদের কাছে এখন গ্লোবাল ভিলেজ। সুতরাং তোমরা আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা রেখে এবং এই 30 লক্ষ বাঙালির আত্মদানের করেছেন যারা, 6 লক্ষ মা বোন যে তাদের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ রচনার জন্য তোমাদের ক্ষুদ্রতার ঊর্ধ্বে তোমরা উঠে আমাদের সেই কার্যক্রম, ছাত্র সমাজের যে কার্যক্রম করা আছে তোমার বিশ্ববিদ্যালয়ের, তোমার শিক্ষার জন্য, তোমার দেশের জন্য, গণতন্ত্রের জন্য তোমরা কাজ করবে একত্রিত হয়ে। আমি সেটাই আশা করবো তাদের কাছ থেকে। 30 সেকেন্ডের মতো পাবেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর একই বছরে 2021। আমি আশা করব যে এই বছরটিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা এই যে ছাত্র সংসদ নূতন সূচনা করেছে সেটা ছড়িয়ে পড়ুক এবং প্রকৃতই এক গর্বিত, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশের জন্য তারা তাদের যা কিছু করার করবে এবং আমাদের সমাজের কাজ হবে এই তরুণ প্রজন্মকে সেই ক্ষেত্রে সব ধরনের সহায়তা প্রদান করা। মাহফুজা আপা এবং দুদু ভাই, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।